नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। মঞ্চে উপবিষ্ট পূজনীয় শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ কুচবিহার, মঞ্চে উপবিষ্ট এ সভার সভাপতি পূজনীয় শ্রীমৎ স্বামী কৃপাকরানন্দজি মহারাজ, এখানে উপস্থিত আমার সন্ন্যাসী মহারাজ যারা আছেন তাদেরকে সকলকে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই এবং আমার সামনে এই সভায় যারা ভাই এবং বোনেরা উপস্থিত আছো তাদের সবাইকেও আমার আন্তরিক নমস্কার জানাই। এই কিছুক্ষণ আগে যেমন কৃপাকরানন্দজি বললেন যে আমরা চাইছি এই সেশনটা যাতে মোর অফ অ্যান ইন্টারঅ্যাক্টিভ সেশন হয়। তোমাদের সমস্যা তোমরা বলবে, যুবকরা আমরা শুধু একতরফা বলে যাব, তোমরা একতরফা শুনে গেলে কতটা শুনলে, কতটা ঢুকলো, কতটা মন অন্য জায়গায় পড়ে রইল, সেটা করলে ঠিক জমে না। সেই জন্যে যত এটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হয় তত ভালো। আমার তো মনে হয় শুধু প্রশ্ন তোমরা নয়, সেই প্রশ্ন যারা করবে তার উত্তরও তোমাদের দিয়ে দেওয়ানো হবে, কেন প্রশ্নের উত্তর তোমাদের ভেতরেই আছে। তোমাদের সমস্যার, তোমাদের কেন আমাদের সবার সমস্যার উত্তর কিন্তু আমরা জানি, প্রবৃত্তি হয় না করতে, সেটা আলাদা কথা। সেই জন্য আমরা চাইব বক্তৃতাটা যত সংক্ষেপে দিয়ে বরঞ্চ ইন্টারঅ্যাক্টিভ সেশনটা যাতে হয় সেইটার উপরে জোর দিতে। এবং আমার আগে দুজন যে যুব প্রতিনিধি যারা বলল, খুবই সুন্দরভাবে তারা বলল এবং তাদের বক্তৃতা থেকে এটা বোঝাই যাচ্ছে যে তারা এই বিষয়টা নিয়ে ভেবেছে, তোমরা সকলে এই বিষয়টা নিয়ে ভেবেছো, কারণ রোজকার দিনেই তোমরা এটা ফেস করছো এবং তোমাদের বক্তৃতায় বা এতে মোটামুটি কেন সমস্ত পয়েন্টই তোমরা তুলে ধরেছো। সেই জন্য আমি শুধু ছোট করে এটাই বলবো যে আজকের দিনে কিন্তু আমরা সবাই জানি আমাদের দেশ ভারত একটা খুবই ইম্পর্ট্যান্ট সন্ধিক্ষণে কিন্তু উপস্থিত। আমাদের দেশ ভারত আজকের ইন্টারন্যাশনাল সিচুয়েশন যদি আমরা সবাই জানি, খুব ইম্পর্ট্যান্ট সন্ধিক্ষণে উপস্থিত। শুধুমাত্র পলিটিক্যাল, ডিপ্লোম্যাটিক, অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক দিক থেকে শুধুমাত্র নয়, সাংস্কৃতিকভাবেও যদি আমরা দেখি খুবই ইম্পর্ট্যান্ট পজিশনে আমাদের ভারতবর্ষ আজ উপস্থিত রয়েছে। কারণ আজ বিশ্বময় একটা গ্লোবাল ইনফরমেশন রেভলিউশন বা সায়েন্স রেভলিউশন ইত্যাদি এসেছে। এখন প্রত্যেক মানুষের পকেটে মোবাইল ফোন, প্রত্যেকে মোটামুটি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছে, সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস করতে পারছে। সেই জন্য সব মানুষ, এভরিবডি ইজ কানেক্টেড টু এভরিবডি, প্রত্যেকে যেন কানেক্টেড। এখন দেশ বিদেশ সবাই কানেক্টেড রয়েছে। এখন সেই জন্যে গ্লোবাল ভিলেজ বলা হচ্ছে পুরো বিশ্বকে। কিন্তু তা সত্ত্বেও আজকালকার ইন্টারন্যাশনাল অবস্থা দেখো, এখন তো সবাই জানে বিদেশে কি চলছে। এত কানেক্টিভিটি সত্ত্বেও এরকম একটা এখন তো তৃতীয় বিশ্বযুদ্ধের পর্যন্ত কথা উঠছে এই লাগলো বলে। তো এত কানেক্টিভিটি থাকা সত্ত্বেও কোথায় থেকে কোথায় আসল কথা, ইন্টারনেটে তো আসল কানেক্টিভিটি হয় না। আসল কানেক্টিভিটি হচ্ছে ব্রাদারহুড, ভালোবাসা, সৌহার্দ্য ভাব, পরস্পরের প্রতি নট অনলি টলারেন্স, স্বামীজির ভাষায় নট অনলি টলারেন্স বাট অ্যাকসেপ্টিং এভরিবডি অ্যাজ ট্রু, অল রিলিজিয়ন্স অ্যাজ ট্রু, অল সোসাইটিজ অ্যাজ ট্রু। টলারেন্স কথাটা কিন্তু সবাইরা টলারেন্সের কথা বলে। টলারেন্স মানে কি? আমার তোমাকে ভালো লাগে না, টলারেট করে নিচ্ছি তোমাকে, দ্যাট ইজ নট এনাফ। কতক্ষণ টলারেট করবে? একটা মোমেন্টের পর লাঠি বের করবে।
নট টলারেন্স, স্বামীজি প্রথমেই বলছে, প্রথম লেকচারেই রয়েছে, নট টলারেন্স বাট অ্যাকসেপ্টেন্স। এবং অ্যাকসেপ্টেন্স কখন হবে? অ্যাকসেপ্টেন্স তখনই হবে যখন আমরা ওপরের এই ভেদ বিভাদকে ছেড়ে নিজেদের ভেতরে যে তত্ত্বগত যে ইউনিটিটা আছে সেইটা বুঝতে শিখব। এবং এখানেই হচ্ছে ভারতীয় সমাজের একটা বিরাট ইম্পর্ট্যান্ট রোল রয়েছে। তার কারণ কি, যে ভারতেই একমাত্র সেই জিনিসটি আছে, ভারতীয় সমাজেই একমাত্র সেই সম্পদটা আছে যা স্বামী বিবেকানন্দের এই যে বিশ্ব ভ্রাতৃত্ববোধ, ইউনিভার্সাল ইউনিটি, ইউনিভার্সাল রিলিজিয়নের তিনি কথা সেই কত 100 বছর আগে বলে গেছেন। একমাত্র ভারতেই সেই সম্পদ আছে। কি সেই সম্পদ? ভারতীয় যুব সম্পদ, দ্য ইউথ অফ ইন্ডিয়া। দে আর দ্য অনলি সলিউশন টু দ্য ইন্টারন্যাশনাল ক্রাইসিস দ্যাট উই আর ফেসিং টুডে। খুবই বড় কথা। আমরা কি করতে পারি? আমরা আর কি করতে পারি? আমরা তো এখানে শুধুমাত্র ইউথ না, দেখছি তো আমরা আজ সমস্ত দুনিয়া খুঁজে দেখো তো, ওয়ার্ল্ডে ইন্টারন্যাশনালি বলো, হেন ইউরোপ বলো, ইউএসএ বলো, যে কোনো বিশ্ববিদ্যালয় যেখানে বড় বড় রিসার্চ হচ্ছে, বড় বড় গবেষণা হচ্ছে, সব জায়গায় দেখো ভারতীয় ইউথরা বসে আছে, ইয়াংরা বসে আছে। বিদেশের সমস্ত টপ কোম্পানিগুলো দেখো তো, গুগল, মাইক্রোসফট, ইভেন এখন তো বোধহয় নোকিয়া টোকিয়ার হেডও বোধহয় এখন, সব জায়গায় ভারতীয়রা বসে আছে। শুধু তাই নয়, বিশ্বের হেন কোন দেশের কোন সমাজ আছে, কোন শিক্ষিত সমাজ আছে যেখানে ভারতীয়রা ইঞ্জিনিয়ার, ডক্টর, টিচার, বিভিন্ন এরকম খুব দায়িত্বপূর্ণ অবস্থায় তারা নেই। সমস্ত সমাজকে গড়ছে দেখো এই ভারতীয় যুবকরাই। পজিটিভলি আমি পজিটিভ শেপ দেওয়ার কথা বলছি। সেই জন্য স্বামীজি যে সেই 100 বছর আগে বলে গেছিলেন যে আমার বিশ্বাস হচ্ছে, আমার হচ্ছে এই ভারতীয় যুবকদের প্রতি, আমাকে 100টা যুবক দাও, আমি সমস্ত বিশ্ব পরিবর্তন করে দেখিয়ে দেবো, সেটা খুব একটা ভুল বলেননি। কারণ তিনি তখন দেখেছিলেন তখন কি অবস্থা ছিল। আজ তো ভারতীয় যুবকরা অনেক বেশি কনফিডেন্স পেয়েছে। অ্যাজ অ্যান ইন্ডিয়ান, ভারতীয় হিসেবে আমাদের কনফিডেন্স অনেক বেড়ে গেছে। একদম মিডিয়াতে এখন আসছিল অনেক এই বিষয়টা নিয়ে খুব, যে অ্যাজ এ ইন্ডিয়ান আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যাটাস এখন। স্বামীজির সময়কার চিন্তা করে দেখো তো, একজন ভারতীয়র কি স্ট্যাটাস ছিল ইন্টারন্যাশনালি? কিছুই ছিল না। ইন্টারন্যাশনালিও কিছু ছিল না, ভারতীয়দের নিজেদের মনে কিছু ছিল না, ভারতীয়রা নিজেরা নিজেদের কিছু বলে মনে করতো না। সেই সময় তিনি বলছেন যে আমার অ্যাসিওরেন্স, আমার বিশ্বাস হচ্ছে এই ভারতীয় যুব সম্প্রদায়ের উপরে, এরাই সিংহ বিক্রমে এই সমস্ত পরিবর্তন, আমার যে থিওরিগুলো আছে সেইগুলোকে এরাই কার্যত পরিণত করে দেখাবে। সেই জন্য ভারতীয় এই যে যুবা সম্প্রদায়, তাদের মধ্যে যে কি বিরাট পোটেনশিয়াল আছে, এবং সেই সাথে পোটেনশিয়ালের সাথে সাথে কিন্তু রেসপন্সিবিলিটিও আসে, এটা মনে রাখতে হবে। পোটেনশিয়াল আছে, রেসপন্সিবিলিটি নেব না, তা চলবে না বাবু। অনেকেই তো জানো বাবা, আজকালকার দিনের আঙ্কেল বেনকে তো সবাই চেনো তো, স্পাইডারম্যানের কাকা কিন্তু বলে গেছে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। সেজন্য যেখানে পোটেনশিয়াল আছে সেখানে কিন্তু রেসপন্সিবিলিটিও আছে, সেটা ভুললে চলবে না। সেজন্য স্বামীজির মূল কথা পরিবর্তন। ফার্স্ট পয়েন্ট আমি যেটা তোমাদের সামনে বলতে চাই, যে আজকের এই যে ইন্টারন্যাশনাল ক্রাইসিসের চাবিকাঠি, এর সলিউশনের চাবিকাঠি কিন্তু এই ভারতীয় যুব সম্প্রদায়ের হাতে। এবার নেক্সট পয়েন্টে আসছি, আজকের যে টপিক, যে বর্তমান যুব সমস্যা এবং স্বামী বিবেকানন্দ। এই বর্তমান যুব সমস্যা নিয়ে আজকের আমার আগে যে দুজন প্রতিনিধিরা আছে তারা খুব সুন্দর বলল। যে পয়েন্টগুলো নিয়েছে সেগুলো সত্যি খুবই সুন্দর পয়েন্ট, কিন্তু ওই পয়েন্টগুলো নিয়ে কিছু কথা বলার আগে প্রথমেই আমি যেটা বলতে চাই, এই সমস্যা কথাটাকে যদি আমরা প্রবলেম বলে নিই, ইংলিশের প্রবলেম বলে যদি এটাকে অ্যাকসেপ্ট করি, এর সমস্যার কোনোদিন সমাধান হবে না। জীবনের সমস্যা আসবেই। সমস্যাকে প্রবলেম না বলে
চ্যালেঞ্জ বলে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। প্রবলেম এবং চ্যালেঞ্জের মধ্যে ইংলিশেতে দুটো কথার একটু পার্থক্য আছে। স্বামীজির সামনে যদি এই প্রশ্নটা করা হতো বা যুবকরা গিয়ে বলতো, আজকে চিন্তা করে দেখো তো, স্বামীজি সামনে বসে আছেন, তোমরা তোমাদের এই যে সমস্যাগুলো, এই সমস্যা ফেস করছি, এই সমস্যা ফেস করছি, স্বামীজিকে গিয়ে বলতেন, স্বামীজির ভাষা যে কী হতো সেটা এখানে সভ্য সমাজে হয়তো বলা যেত না। স্বামীজি সোজা এক কথায় বলতেন, স্ট্যান্ড আপ অ্যান্ড ফাইট। কী সমস্যা বলছো। স্বামীজি বারবার সেই জন্যে আমাদের কুরুক্ষেত্রের কৃষ্ণের এক্সাম্পল দিচ্ছেন। তিনি বলছেন, বৃন্দাবনের কৃষ্ণকে কয়েক দশকের জন্য ভুলে যাও তো। গীতা কোথায় বলা হয়েছিল? কোনো মন্দিরে, কোনো আশ্রমে? হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ বলা যেতে পারে এই ভগবদ গীতা। কোনো মন্দিরে বলা হয়নি, কোনো আশ্রমে বলা হয়নি, এমনকি কোনো জঙ্গলের ভেতরে ঢুকেও কোনো ঋষিমুনি কাউকে বলেছিলেন তা নয়। যুদ্ধক্ষেত্রের মাঝখানে বলা হয়েছিল। তুমি রিয়ালভাবে নাও বা মেটাফরিক্যালিও যদি নাও, আমি হিস্টোরিক্যালি নিলাম না, অ্যাজ এ মেটাফরিক্যালি আমি নিলাম। যুদ্ধক্ষেত্রের মাঝখানে গীতা ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন। কে কাকে বলছে? কোনো সন্ন্যাসী কোনো ব্রাহ্মণকে বলছে? কোনো টিচার কোনো স্টুডেন্টকে সেই অর্থে বলছে? একজন যোদ্ধা আর একজন যোদ্ধাকে বলছে। বোথ ওয়ার ওয়ারিয়ার্স অ্যান্ড দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ দ্যার এরা। এবং কোন অর্জুনকে বলছেন ভগবান? সেই অর্জুনের অবস্থা কি তখন? সিদন্তি মম গাত্রাণি বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে। হাত পা কাঁপছে, অর্জুনের বর্ণনা যেটা প্রথম অর্জুন বিষাদ যোগা গীতার। গান্ডিবং সংসতে হস্তাৎ, অর্জুনের হাত থেকে গান্ডিব খসে পড়ে যাচ্ছে, অবস্থা বোঝো। সেই সময়কার শ্রেষ্ঠ বীর, তিনিও সমস্যা ফেস করেছিলেন। অর্জুনের মতন বীরও জীবনে সমস্যা ফেস করছে, এমন সমস্যা ফেস করছে হাত থেকে গান্ডিব খসে পড়ে যাচ্ছে। তাতে ভগবান কৃষ্ণ কি উত্তর দিচ্ছেন? অর্জুন বলছেন যে এসব যুদ্ধফুদ্ধ করতে পারবো না। কালকেই কৃপাকরানন্দজি মহারাজ এটাই বলছিলেন, এই পয়েন্টটা। যুদ্ধটুদ্ধ করতে পারবো না, চলুন দুজনে জঙ্গলে চলে যাই, সন্ন্যাস নিয়ে দুজনে বেশ ধর্মকর্ম নিয়ে থাকবো, খুব ভালো হবে। এইসব স্বজন বধ আমি করতে পারবো না। ভগবান কি বলছেন? বাহ বাহ, খুব ভালো কথা, চলো দুজনে মিলে জঙ্গলে গিয়ে সন্ন্যাসী হয়ে থাকবো, খুব সুন্দর। না, ক্লাইব্যং মাসমা গমক পার্থ না এতত্ত্বয়ি উপপদ্যতে। কি ভিতুর মতন তুমি কথা বলছো অর্জুন। ক্লাইব্যং মাসমা গমক পার্থ, অত্যন্ত রূঢ় ভাষায় ভগবান বলছেন। না এতত্ত্বয়ি উপপদ্যতে, দিস ডাজ নট বেফিট ইউ। তোমার পোটেনশিয়াল কি? তোমার ভেতরকার ক্ষমতা কি? তুমি শ্রেষ্ঠ ধনুর্ধারা, তুমি এরকম কথা বলছো? দিস ডাজ নট বেফিট ইউ। স্বামীজি এই পয়েন্টটার উপরে প্রচণ্ডভাবে জোর দিচ্ছে। ভারতীয় যুবকদের যখন তিনি সম্বোধন করছেন, ঠিক এই পয়েন্টটার উপরে জোর দিচ্ছেন, দিস ডাজ নট বেফিট ইউ, ইয়োর পোটেনশিয়াল ইজ গ্রেট, হাই। কেন তিনি তখনকার দিনে যে বললাম ভারতীয় যুব সমাজের পোটেনশিয়াল তিনি দেখেছিলেন। ফেস ইট অ্যাজ এ চ্যালেঞ্জ। সেই জন্যে তোমাদের মধ্যে যদি কেউ মনে করো যে সমস্যা, বর্তমান যুব সমস্যা আছে, সেইগুলোকে যদি কেউ প্রবলেম বলে মনে করো, তাহলে কেউ কিন্তু পুরী বা দীঘাতে সমুদ্রে স্নান করতে যেও না। কেন, যারা জীবনের সমস্যাকে প্রবলেম বলে মনে করে, তারা যদি পুরী বা দীঘাতে যায়, তারা মনে করবে ঢেউগুলো সব শেষ হয়ে যাক, তারপরে সমুদ্রে নেমে স্নান করব। সমুদ্রের ঢেউ কোনো কালে শেষ হবে না। উই মাস্ট ফেস ইট। আচ্ছা, যদি আবার প্রশ্ন, যদি মহারাজ যদি ফেস করি কি তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? না, সমস্ত সমস্যার সমাধান হবে না। স্বামীজি সেই বলছেন না, ওই ফেস দ্য ব্রুটস, সে বাঁদরে তাড়া করেছিল, অনেকেই জানে সেটা। ফেস দ্য ব্রুটস, যখনই সমস্যার সমাধান এই ফেস করব আমরা, বেশিরভাগ সমস্যা নিজে থেকেই দূরীভূত হয়ে যাবে। কেননা বেশিরভাগ সমস্যা কি হয়, আগের যেমন বলছিল, আত্মবিশ্বাসের অভাব। বেশিরভাগ সমস্যা ওই আত্মবিশ্বাস যে মুহূর্তে আসবে, যে দ্য মোমেন্ট ইউ ফেস দ্য ট্রুথ, বেশিরভাগ সমস্যা ওইখানেই শেষ হয়ে যাবে। বাকি সমস্যা যেইগুলো, সেইগুলো সমস্যার সমাধান হোক না হোক, অন্তত সমস্যাগুলোকে ফেস করার স্ট্রেংথ আমাদের ভেতরে চলে আসবে।
আমরা যখন ব্রহ্মচারী ছিলাম তখন একটা খুব সুন্দর গল্প আমাকে বলেছিলেন ওই আমাদের অন্নপূর্ণানন্দজি মহারাজ আছেন, বয়স্ক সন্ন্যাসী। গল্পটার খুব বড়তে যাব না, মোট কথা গল্পটার সার হচ্ছে একজনের বাড়িতে একটা বিরাট বড় উঠোনের মাঝখানে একটা বিরাট বড় পাথর ছিল, বিশাল বড় পাথর, সেটাকে সরানো যাচ্ছিল না। সে টিচার যে সে লোক ছেলেটাকে বলল রোজ ওটাকে ঠেলো, তাহলে দেখবে পাথরটা সরে যাবে। তো রোজ সে ইয়াং ছেলেটা রোজ পাথরটাকে ঠেলতো, পাথরটা সরলো না, পাথরটা যেমন ছিল তেমনই রইল, তার স্ট্রেংথ বিল্ড আপ হলো। তাই জীবনের সমস্ত সমস্যার যে সমাধান হয়ে যাবে এটা মনে করাও ভুল, যে আমি স্বামীজিকে পড়েছি তাও আমার জীবনে সমস্যা কেন আসছে, এটাও প্রশ্ন অনেকে করে। এই ইউথ কনভেনশনে কয়েকবার গেছি, তো এই একটা প্রশ্ন অনেকে আসে, মহারাজ আমি তো অনেক দিন ধরে 3 বছর হয়ে গেল আমি স্বামীজি বিবেকানন্দর কমপ্লিট ওয়ার্কস পড়ে শেষ করে দিয়েছি, তাও জীবনের সমস্যার সমাধান হচ্ছে না। সমস্যার সমাধান করার ক্ষমতা তোমাদের ভেতরে আসবে। তাহলে প্রথম পয়েন্ট যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই সমস্যাকে কিন্তু প্রবলেম বলে নিলে চলবে না, সমস্যাগুলোকে চ্যালেঞ্জ বলে নিতে হবে। দ্বিতীয় আর একটা পয়েন্ট এখানে যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা সমস্যা বা তুলে ধরলো, সেটা হচ্ছে একটা উচ্চ আদর্শের অভাব। এইটা খুব দরকার। জীবনে একটা উচ্চ আদর্শ না থাকলে জীবন কোন দিকে যাচ্ছে, এইটা কি মোল্ডেতে আমি নিজের জীবনকে তৈরি করতে চাই। আমি আধ্যাত্মিক আদর্শ বা অত্যন্ত হাই লেভেলের আদর্শ ছেড়ে দিলাম, সেটা তো আছেই, পরের কথা। অন্তত জীবনের একটা গতানুগতিক একটা আদর্শ তো থাকবে। কি হতে চাই, কি করতে চাই আমি জীবনটাকে নিয়ে, এইটা নিয়ে কিন্তু আমি সত্যি পরিষ্কার কথা বলছি, স্পেশালি এই বেঙ্গলেতে বা এই অঞ্চলেতে কিন্তু এইটা আমি খুব ল্যাকিং দেখেছি বাবা। আমি কিন্তু পরিষ্কার কথা বলছি। আমি অনেক জায়গাতেই রামকৃষ্ণ মিশনে থাকার জন্য আমি দিল্লির দিকেও থেকেছি, সাউথ ইন্ডিয়াতে দেখেছি, ওই দিকেও এইসব বম্বের দিকেও কিছু ইন্টারাকশন করেছি। ওই সব দিকে ইউথরা কিন্তু, আমি মানে আধ্যাত্মিক আদর্শ বা ওই ব্যাপারে বলছি না, অ্যাটলিস্ট লাইফ গোলস ভীষণভাবে তারা ফোকাসড, আমি এইটা করব। হায়দ্রাবাদে তোমাদের মতন ইউথ কনভেনশন যখন হয়, এরকম ইন্টারেক্টিভ সেশন হয়, ইউথ আর ভেরি ভেরি ফোকাসড অন দ্যার লাইফ গোল। জীবনে আমি এইটা করতে চাই, এই পথ দিয়ে। যতক্ষণ আমি একটা লাইফ গোল সেট করছি, আমি জীবনটাকে শেপ দেবো কী করে, ওটা তো প্রথম সব থেকে। একটা আদর্শ জীবনের সামনে তুলে ধরতে হবে, যে আদর্শের উপরে আমি জীবনকে গড়ে তুলব। কেন এই সময়, এরপরে হবে না। এই ইউথ এমন একটা সময় যখন মানুষের মেন্টাল স্ট্রেংথ বলো, ফিজিক্যাল ভিগার বলো, ক্রিয়েটিভিটি বলো, প্রত্যেক মানুষের মধ্যে একটা ক্রিয়েটিভিটি থাকে, তো এইটা কিন্তু এই ইউথেতেই কিন্তু একটা চরম অবস্থায় থাকে। একদম বাচ্চা অবস্থায় কী হয়, তখনও সেই পরিপক্কতা বা ম্যাচিউরিটিটা আসে না। আবার বুড়িয়ে গেলে ধীরে ধীরে সেই ক্রিয়েটিভিটি বলো বা এটা, তখন আর ওই ঠাকুর বলছে কাঁটি উঠে যাওয়া, কাঁটি উঠে গেলে আর তখন আর নতুন করে কিছু শিখতে পারে না। এই সময় যদি আমরা জীবনের সামনে একটা সুন্দর আদর্শ না তুলে ধরি, সুন্দর আদর্শ কেমন হবে, শুধুমাত্র জাগতিক বিষয়ে যে সে উৎকর্ষ লাভ করেছে তা নয়, আদর্শটার যাকেই আমরা আদর্শ করে তুলি না কেন, তার মৌলিক যে ভাবরাশিগুলো, তার ভ্যালিউজ, সেইগুলো যেন উচ্চকোটির হয়, সেইটা মনে রেখে আদর্শকে তুলে ধরতে হবে জীবনেতে। সেই জন্য এই আদর্শ স্থাপনটা খুব দরকার। এবং তার সাথে আর একটা পয়েন্ট এখানে আমি অ্যাড করতে চাই, আদর্শটা আবার ইমপ্র্যাকটিক্যাল হলেও চলবে না। ইমপ্র্যাকটিক্যাল আদর্শ আবার বড্ড ডেঞ্জারাস। আমার নিজের জীবন দিয়ে যে বলি, আমি ছোটোবেলায় ক্রিকেট খেলাতে অত্যন্ত ফালতু ছিলাম, ব্যাটে বলে হতো না, যতইবার চাই ব্যাটে বলে হতো না, বলে উইকেটেতে বেশিরভাগ হতো। এমন আমি যদি জীবনের আদর্শ যদি রাখতাম, ধনী হব না, আদর্শ তো একটা ভালো রাখতে হবে, আদর্শ রাখলাম ধনী হব, পোটেনশিয়াল বুঝে আদর্শ রাখতে হবে, পোটেনশিয়াল বুঝে আদর্শ রাখতে হবে।
ইমপ্র্যাকটিক্যাল আদর্শ রাখলে কিন্তু গাড়ি, এইখানে দরকার হচ্ছে, এখানে একটা খুব ইম্পর্টেন্ট দরকার, সেটা হচ্ছে গাইডেন্স, কাউন্সেলিং। সেই জন্য যুবকদের জীবনে স্পেশালি এই ফরমেটিভ পিরিয়ডসেতে একজন গাইড, একজন কাউন্সিলর খুব দরকার। সেই জন্যে তোমরা চেষ্টা করো একজন মানুষ অন্তত জীবনে এমন তৈরি করো, বি দ্যাট ওয়ান পার্সন যার উপরে তোমরা সত্যি সম্পূর্ণরূপে গাইডেন্সের জন্য নির্ভর করতে পারো। এটা ভীষণ দরকার আমাদের নিজেদের। যে আমি নিজের প্র্যাকটিক্যাল জীবন থেকে শুধু বলতে না, আমাদের মধ্যে যত সাধু সন্ন্যাসীরা আছে তাদের প্রত্যেককে জিজ্ঞেস করো, একজন মানুষ এমন তৈরি করো, সে তোমার পরিবারের বাবা মা ভাই বোন দাদা বা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অন্তত একজন কে তো এমনভাবে তৈরি করো যার উপরে তুমি সত্যি বিশ্বাস করতে পারো, যিনি তোমাকে ঠিক ঠিক গাইড করতে পারেন জীবনের আদর্শ সম্বন্ধে, জীবনে কি কি সমস্যা আছে তার সমাধানের সম্বন্ধে। এটা খুব দরকার। পাবে, খুঁজলে ঠিক পাওয়া যায়। প্রথমে ঠিক মনে হয় আরে কার উপরে ডিপেন্ড করবো, সবাই তো গন্ডগোল করে, তা নয়, আমাদেরও তাই মনে হয়েছিল, কিন্তু খুঁজলে পাওয়া যায়। যদি সিনসিয়ারলি খোঁজো ঠিক পাবে। এইটা খুব দরকার। কেননা ইউথ সময় এমন একটা হয়, ওই মানে ক্রিয়েটিভিটি বা এ প্রচণ্ড, ওই বলছে না মন চঞ্চল, আর ইউথে তো মন চঞ্চল হবে, বুড়োদের মন চঞ্চল হবে নাকি, মহা মুশকিল। চঞ্চলতা সমস্যার মধ্যে পড়ে না, ইউথেতে তো মন চঞ্চল হবে, তো কোন অবস্থায় চঞ্চল মনটা প্রবলেম নয়, মিসগাইডেড চঞ্চল মনটা প্রবলেম। ওই পয়েন্টটা বোধ হয় এ বললো সুন্দর। মন তো ক্রিয়েটিভ হবেই। এখন মন ভালো জিনিসে ক্রিয়েটিভ না কাঁচা বাদামে ক্রিয়েটিভ, সেটা তোমাদের উপরে। মিসগাইডেড চঞ্চল মন প্রবলেম। সেই জন্যে জীবনে একটা উচ্চ আদর্শ আমাকে তুলে ধরতে হবে। সেকেন্ড আরেকটা পয়েন্ট যেটা খুব উঠে এলো, সেটা হচ্ছে মানসিক চাপ। মানসিক চাপ এটা খুব, এবং খুব ক্রিটিক্যাল। ও তো কয়েকটা বলো যে খুব ক্রিটিক্যাল কেস অবধি চলে যাচ্ছে জিনিসটা। মানসিক চাপ কখন হবে? ওই আগে যে বললাম, ইমপ্রপার বা ইমপ্র্যাকটিক্যাল আইডিয়াল যে মুহূর্তে আমরা জীবনের সামনে তুলে ধরবো, মানসিক চাপ, বাবা মায়ের এক্সপেকটেশন, নিজের এক্সপেকটেশন, যে এই এক্সপেকটেশন এরপরে এক্সপেকটেশন চাপাতে থাকবো। প্রত্যেকের মধ্যে একটা পোটেনশিয়াল আছে। এডুকেশন ইজ আ ম্যানিফেস্টেশন অফ দ্য পোটেনশিয়াল, পারফেকশন অলরেডি ইন ম্যান। পারফেকশন তোমাদের প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু কি বিষয়ে সে পারফেকশনটা উদ্ভাসিত হচ্ছে সেটা প্রত্যেকের কিন্তু ডিফারেন্ট। সেইটা খুঁজে বের করতে হবে। সেটা যদি খুঁজে না বের করতে পারি, সেই পারফেকশনটা যদি এক্সপ্রেশন না পায়, তখন ওই মানসিক চাপ, ওই সুন্দর যেটা বললো কি, স্বাদ না মিটিল আশা না পুরিল সকলই ফুরায় যায় মা হয়ে যাবে। তখন স্বাদ অনেক কিছু ছিল, কিছু হলো না, তখন সকলই ফুরায় যায় মা। বাইক কেনার সাথে কালী কীর্তন, দারুণ দিয়েছো বাবা, সত্যি। আর একটা যেটা খুব সুন্দর যেটা পয়েন্ট যেটা বারবার উঠে এলো, সেটা হচ্ছে অ্যাডিকশন। মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাডিকশন। আগেন সেই এক সলিউশন। মোবাইল ফোনটা তাহলে কী করবে? অ্যাডিকশন আছে মানে কি মোবাইল ফোনটাকে ছুঁড়ে ফেলে দেবো, ব্যবহার করবো না? সম্ভব? অসম্ভব। আমাদের নিজেদের কাছেই রয়েছে। Again same solution. Mobile phone usage is not harmful. Unbridled mobile phone usage is harmful. মোবাইল ফোনে আলতু ফালতু জিনিসও, ইন্টারনেটে আলতু ফালতু ভালো জিনিসও তো আছে রে বাবা। তোমাদের এই যে ইউথ কাউন্সিলিং বা যে ইন্টারঅ্যাক্টিভ ইউথ সেশন রয়েছে, এখন ইউটিউবের মধ্যে ইজিলি অ্যাভেলেবেল। আগেকার সময় তো ছেড়েই দিলাম, আমি তো সেই অত বুড়ো হইনি বাবা। আমরা যখন কলেজে তখনই আমরা ইন্টারনেটে এইসব পেতাম না। তখন হয়তো ছুটে ছুটে আশ্রমে যেতে হতো বা কোথাও যেতে হতো, তখন গিয়ে হয়তো কোন মহারাজ কবে আসবেন তিনি তখন এ করবেন। এখন রেডিলি অ্যাভেলেবেল। তোমাদের কোর্স গাইডেন্স, এই যে আমি বললাম গোল ডিটারমিনেশন, আমি কি করব লাইফেতে,
কি কোর্স নেব, কোনটা হলে আমার ভালো হয়, কাউন্সিলিং ইন্টারনেটে ইজিলি অ্যাভেলেবেল। কীভাবে আমি সেটাকে ইউজ করছি, দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট। তাহলে ডিস্ট্র্যাকশন এটা গেল। আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, স্বামীজি বেশি সময় নেব না কারণ ইন্টারেক্টিভ, স্বামীজি যেটার উপরে খুব স্ট্রেস করতেন একটা পয়েন্ট, স্পেশালি ইউথদের ক্ষেত্রে, সেটা হচ্ছে শ্রদ্ধা। এটা আমাদের শাস্ত্রেতেও বহুবার এই শব্দটা নিয়ে ডিসকাশন হয়েছে। শাস্ত্রিকভাবে দেখতে গেলে শ্রদ্ধার বিরাট বড় মানে আছে, এখানে সেটা ডিসকাশন করার সময় নয়। শাস্ত্রতে শ্রদ্ধার একটা ডেফিনেশন দিয়েছে, আস্তিক্য বুদ্ধি ইতি শ্রদ্ধা। আস্তিক্য বুদ্ধি মানে কি? সোজা কথা, পজিটিভ থিঙ্কিং, পজিটিভ অ্যাটিটিউড ইন লাইফ। জীবনেতে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আসতে হবে। এবং আর একটা জিনিস খুবই অবশ্যম্ভাবী, সেইটা হচ্ছে জীবনে মূল্যবোধকে ডেভেলপ করা। এইটাতে কিন্তু বাবা কোনো শর্টকাট বা অমুক কিছু নেই। তোমাদের জীবনে মূল্যবোধ যেগুলো আমরা সবাই জানি, ভ্যালু এডুকেশন, কোনটা ভালো কোনটা মন্দ, সত্য কথা ভালো কথা বলা উচিত না মন্দ কথা বলা উচিত, মানুষের সাথে সপ্রেম ভদ্রভাবে ব্যবহার করা উচিত না অভদ্র, সবাই জানি। এটা নিয়ে বক্তৃতা দেওয়ার কোনো দরকার নেই। হোয়াট ইজ ল্যাকিং ইজ দ্য প্রপেন্সিটি টুয়ার্ডস ইট। এখানে কিন্তু কোনো শর্টকাট নেই, কারণ জীবনে যদি মৌলিকতা না থাকে, এই মূল্যবোধ যদি না থাকে, মূল্যবোধ ছাড়া জীবন মানে স্টিয়ারিং হুইল ছাড়া গাড়ি। গাড়ি কোন দিকে যাবে কোনো ঠিক নাই। গাড়িতে প্রচণ্ড বিরাট হর্স পাওয়ারের ইঞ্জিনও যদি তুমি তুলে দাও, ভিত যদি না থাকে জীবনে, যত তলা বাড়ি তোলো না কেন একদিন একদিন ভেঙে পড়বে। সেটা জীবনে এই সেলফ ডিসিপ্লিন, নট ইম্পোজড ডিসিপ্লিন, ইম্পোজ ডিসিপ্লিনের কাজ নেই। কিন্তু এখন যুব সম্মেলন চলছে, কিছু করার নেই, চুপচাপ সুন্দরভাবে বসে বসে শুনছি, যেই বাইরে গেলাম হালুম। সেলফ ডিসিপ্লিন, আমি নিজে, স্বামীজি ঘোড়ার উদাহরণ দিচ্ছে, এই ওয়াইল্ড হর্স তার নিজের একটা সৌন্দর্য আছে ঠিক, কিন্তু তাকে দিয়ে কোনো কাজ হয় না। যে মুহূর্তে সেই ঘোড়া ডিসিপ্লিনড হচ্ছে, তাকে দিয়ে কাজ হচ্ছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ মব অ্যান্ড অ্যান আর্মি? মব এবং আর্মির মধ্যে ডিফারেন্স কি? ডিসিপ্লিন, নাথিং এলস। যে মুহূর্তে তুমি আর্মি থেকে ডিসিপ্লিন তুলে নাও, ইট বিকামস এ মব। তার আর কোনো কে কোন দিকে ছুটছে কোনো ঠিক নেই। সেই জন্য সেলফ ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আত্মবিশ্বাসের কথা তো খুব সুন্দরভাবে এরা তুলল, আত্মবিশ্বাস নিয়ে এবং গোল ওরিয়েন্টেশন নিয়েও কথা বললাম। এবং শেষ করার আগে শুধু আর একটা জিনিস যেটা তোমাদের সামনে অনুরোধই করব, সেটা হচ্ছে বাবা স্বামী বিবেকানন্দের লিটারেচার পড়তে হবে। যদি সত্যি এই আগে যতগুলো পয়েন্ট আমি বললাম, সেলফ ডিসিপ্লিন বলো, জীবনে মূল্যবোধ বলো, তোমাদের জীবনে কি হাই পোটেনশিয়াল, সেইটা বোঝার যদি তোমরা সত্যিকারের ইচ্ছা রাখো, পজিটিভ থিঙ্কিং, স্বয়ং রবীন্দ্রনাথ পর্যন্ত বলছেন স্টাডি বিবেকানন্দ, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া স্টাডি বিবেকানন্দ, বিকজ ওয়াই? ইন হিম এভরিথিং ইজ পজিটিভ, নাথিং ইজ নেগেটিভ। স্বামীজির বই পড়তে হবে। কিন্তু আমাদের প্রত্যেকে যে সাধু মহারাজ যারা বসে আছেন, যতজন সাধু আছে, তোমরা যখন পরে এসে সাধুদের সাথে যদি ইনফর্মালি ইন্টারাক্ট করো, এদের জিজ্ঞেস করো, আমরাও সেম, আমরা তো কলেজ স্কুল ইউনিভার্সিটি একই সোসাইটি। তখন এখন নতুন কিছু ট্রেন্ড করছে, আমাদের সময় অন্য কিছু হয়তো ট্রেন্ড করতো, ট্রেন্ড তখনও করতো। চেঞ্জ কোথায় আসে? এই স্বামীজির বিবেক, স্বামীজির বাণী থেকে। ইট কামস অ্যাজ এ লিটারাল কল। একদিন ওই স্বামীজি যেন ডাইরেক্ট একটা কল আসে যে আই ওয়ান্ট ইউ। স্বামীজি যেন একদম মনের ভেতরে এসে যেন ঠিক কানের কাছে এসে বলে যায় আই ওয়ান্ট ইউ।
এবং এখানে আর একটা জিনিস পরিষ্কার, স্বামীজি যখন আশিষ্ট, দৃঢ়িষ্ঠ, বলিষ্ঠ ইত্যাদি এক্সাম্পল দিচ্ছেন, অনেকেরা মনে করে এটা শুধুমাত্র ছেলেদের ওপরেই অ্যাপ্লাই করে, মেয়েদের ওপরে অ্যাপ্লাই করে না, মেয়েদের এইগুলোতে নো, ইট অ্যাপ্লাইজ অন বোথ মেলস অ্যাজ ওয়েল অ্যাজ ফিমেলস। স্বামীজির বাণী, সেই জন্য স্বামী বিবেকানন্দের বাণী কিন্তু খুব গভীরভাবে পড়তে হবে। আজকে জীবনে যারাই আগে যেমন এক্সাম্পল দিলাম, যারা সত্যি ইউথ, যারা এগিয়ে যাচ্ছে, যারা সত্যিকারের শুধু নিজেদের জীবন তারা উন্নত করছে তা নয়, সোসাইটিকে কিছু কন্ট্রিবিউট করছে। স্বামীজি যে ইউথদের জন্য আর একটা খুব সুন্দর, যেমন স্বামীজি ইউথদের কাছে অ্যাপিল করছেন, দ্য এবিলিটি টু ফিল। খুব সুন্দর এটা। স্পেশালি আমার মনে আছে, আমি যখন প্রথম স্বামী বিবেকানন্দের এই লিটারেচার পড়তে শুরু করি, স্বামীজির এই পয়েন্টটা আমার খুব সুন্দর লেগেছিল। ইয়াংদের মধ্যে অনেক সময়, কেন আমরা এত বেশি, আমার ইয়াংদের মনে এক ক্রিয়েটিভ মাইন্ড বা এত বিজি মাইন্ড থাকে, আমরা অনেক সময় খুব ইউথরা দেখি খুব একটা কেন্দ্রীভূত হয়ে যায়, তারা সেলফ কনসিয়াস হয়ে যায়, তারা আমার কি হবে, আমি কি করব, আমার এটা, আমার সেটা, আমার। দে লুজ দ্য এবিলিটি টু ফিল। স্বামীজির কাছে একজন যুবক এসে যখন বলেছিল যে স্বামীজি খুব ধ্যান করছি, করছি, কিছুই হচ্ছে না, রোজ জানলা দরজা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে অন্ধকারে বসে খুব জপ ধ্যান করি, কিছুই হচ্ছে না। স্বামীজি তাকে কি উত্তর দিয়েছিলেন? যে প্রথমে উঠে ঘরের দরজা জানলাগুলোকে খুলে দাও, বাইরে গিয়ে দেখো মানুষেরা কি অসম্ভব কষ্ট সহ্য করে, তাদের কিভাবে, গরিব দুঃখী মানুষদের কি কষ্ট। ট্রাই টু ফিল দেয়ার পেন। যখন এই ফিলিং আমাদের ভেতরে আসে, তখন এই আত্মনিয়োগ করার, যে ইটস নট অনলি অ্যাবাউট মি, সংসারটা, দুনিয়াটা শুধু আমার জন্যে নয়, আমার ভোগের জন্যে নয়, আরও মানুষ আছে, আমার এক্সিস্টেন্স এদের এক্সিস্টেন্সের উপরে নির্ভর করে। সেই জন্য এদের জীবন যতদিন না উন্নত হচ্ছে, আমার জীবন উন্নত হতে পারে না। এবং এই ফিলিং থেকে স্বামীজির মানে খুব সুন্দর কথা, ইয়োর হার্ট স্টপস ইন ইয়োর হেড রিলস, এমন ফিলিং যেন আসে, এবং তখন তোমার ভেতরে অনন্ত শক্তি আসবে, অ্যান্ড ইউ উইল অ্যাপ্লাই ইয়োর সেলফ সেবার কাজে। স্বামীজি সেই জন্য ইউথকে বারবার বলছেন যে সেবার দিকে তাকতে করছেন। কেননা অনেক ক্ষেত্রে দেখেছি, ইভেন ক্যারিয়ার ওয়াইজ তারা খুব প্রতিষ্ঠিত, তারা পড়াশুনো করলো, ভালো ডিগ্রি এলো, ক্যারিয়ার হলো, এভরিথিং ইজ দেয়ার, স্টিল লাইফ এতে ডিপ্রেশন, স্টিল লাইফ এতে ডিপ্রেশন, তাও জীবনের সমস্যা। ইউথ, ইয়াং, শরীর খারাপ হয়ে যাচ্ছে, আজকাল তো 30-35 বছরের ব্লাড প্রেশার, অমুক তমুক, হ্যান ত্যান। ওয়াই? দে হ্যাভ নট অ্যাপ্লাইড দেয়ার সেলফ ফর আদার্স। সেবার ভাবে তারা করেনি। আমি ছোট্ট কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। আমার এখানেও বোধহয় আমাদের কৃপাকরানন্দজি মহারাজও খুব ভালো করে জানেন, আমাদের সৌমেন মহারাজ বলে আছেন রামকৃষ্ণ মঠে, উনিও, বেলঘরিয়াতে আমাদের একটা সেন্টার আছে, স্টুডেন্টস হোম, ইয়াং ছেলেরা সেখানে থাকে। এবং বেলঘরিয়া আশ্রম আমাদের এই সেবা কাজের জন্যে, রিলিফ কাজের জন্যে খুব, ওখানে একটা ট্রেন্ডই আছে, স্টুডেন্টসরাই রিলিফ করে এবং অদ্ভুত রিলিফ করে, অদ্ভুত সুন্দরভাবে রিলিফ করে। এবং স্বামীজির যে সেবাভাবের যে আইডিয়ালসগুলো খুব অল্প বয়স থেকে তাদের মধ্যে দেওয়া হয়, যে তুমি যখন একটা জিনিস সেই মানুষটাকে দিচ্ছ, তার মধ্যে কিন্তু কোনো গরিব মানুষ দেখো না, সে কিন্তু গরিব মানুষ নয়, তুমি গরিব, হি ইজ দ্য রিচ পারসন। তুমি তাকে একটা ছোট্ট জিনিস দিচ্ছ, একটা শাড়ি দিচ্ছ, একটা ধুতি দিচ্ছ, একটা দিচ্ছ, তাও তুমি কিনে দাওনি, অন্য কেউ ডোনেশন দিয়েছে, তুমি শুধু দিচ্ছ, কিন্তু সে কিন্তু শতগুণে তোমাকে দিচ্ছে, তোমার চরিত্র তৈরি হচ্ছে তাতে, তোমার মনের ময়লা সরে যাচ্ছে তাতে। সো বি থ্যাঙ্কফুল টু দ্যাট পারসন। সেই জন্য বেলঘরিয়ার ছেলেরা যখনই এই রিলিফ করে জিনিসটা দিয়েই হাত জোড় করে প্রণাম করে তারা। এবং অদ্ভুত, যারা এখন স্টুডেন্টও নয়, তারা সবাই পাস আউট হয়ে গেছে, দেশে বিদেশে বড় বড় কোম্পানিতে তারা কাজ করছে। যখন তারা খবর পায় বেলঘরিয়া আশ্রম কোনো একটা বড় রিলিফের কাজেতে নেমেছে, কাজকর্মে ছুটি নিয়ে এয়ারপোর্টেতে নামলো, এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট গাড়ি করে, বাসে করে যে রিলিফ ক্যাম্প চলছে সেখানে উপস্থিত। রিলিফের মাঝে মাঝে বাড়ি থেকে ফোন আসছে, শুনলাম তুই দেশে ফিরেছিস, ওরে একটু বাড়িতে একটু আয়, মুখটা দেখিয়ে যা, বলে এখন রিলিফ চলছে, দাঁড়াও পরে হবে।
এবং শুধু সে ওইখানে যে বেলঘরিয়াতে শুধু তারা রিলিফ করছে তা নয়, তারা যেখানে যে সোসাইটিতেও আছে সেখানেও তারা খুব ছোট্ট করে করছে। তারা এসে মাঝে মধ্যে বলে, মহারাজ জানেন ওখানে তো আছি, ওখানে তো এমনি তো রিলিফ করা যায় না, এরমভাবে এটা এটা একটু করার চেষ্টা করছি। জীবনে দারুণ আনন্দ, কোনো সমস্যা নেই তাদের। কিছুদিন আগেই একজন এসেছিলেন আমরা, শুভেন্দা বলে, শুভেন ভৌমিক বলে নাম, বেলঘরিয়ারই এক্স স্টুডেন্ট, এখন শিক্ষকতা করেন, স্বামী স্ত্রী দুজনেই কি সুন্দর ছোট্ট একটা কাজ করছেন। ছেলে এখন একটু বড় হয়েছে, মোটামুটি নিজেরটা, তারা নিজের বাড়ির পাশেই একটা বাড়ি ভাড়া করে সেখানে 6জন 7জন এই তোমাদের মতনই কলেজ 11-12 পড়ে এরকম ছেলেদের তারা রেখে পুরো ফ্রিতে তাদের নিজের টাকা পয়সায় তাদেরকে পড়াশুনো করাচ্ছে, তাদের করছে। এটা ওদের 3-4 বছর ধরে চলছে। রিসেন্টলি লাস্ট ইয়ারতে থেকে তারা 6জন মেয়েকেও একটা আলাদা বাড়ি ভাড়া করে সেখানে 6জন মেয়েকেও রেখেছে। যেমন ওসব বাকি ওসব সমস্যা নিয়ে ভাবনা চিন্তা করার সময় নেই আমাদের সারাদিন ওদের সেবাতেই আমাদের কাজ চলে যায়। সে জীবনের সমস্যা যে মুহূর্তে আমরা সেই সেবারভাবে ডেডিকেট করব, জীবনের অর্ধেক সমস্যা ওখানেই সলিউশন হয়েছে। সেই জন্য এইটুকুনি বলি, আর বেশি লম্বা না করে, স্বামীজিকে পড়তে হবে। স্বামীজিকে পড়লে এই আদর্শগুলো, এই শক্তিগুলো আমরা পাবো। এইটুকুনি বলেই এখানে নিজের বক্তব্য শেষ করছি। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।